কবিপক্ষে আজকের সশ্রদ্ধ নাট্য নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনী অবলম্বনে কঙ্কালের আত্মকথা। নাটক নির্দেশনা দেবাশিস পাল। ঠিক তখনই শুনতে পেলাম কার যেন ঘন ঘন নিঃশ্বাসের শব্দ। কে যেন ঘরের দেয়াল হাতড়ে হাতড়ে আবার মশারির চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। খুঁজছে, কিছু একটা খুঁজছে, কিন্তু পাচ্ছে না। তাই তাই দ্রুত বেগে ঘর বাই প্রদক্ষিণ করছে। আবার গাটা ছমছম করে উঠল। জোর করে এই অকারণ ভয় ভাঙানোর জন্য বলে উঠলাম, কে ওখানে? শুনতে পেলাম একটা নারী কণ্ঠ। আমার সেই কঙ্কালটা কোথায় গেল তাই খুঁজতে এসেছি। প্রতি শনিবার আমাদের চ্যানেলে শনিবারের শিহরণ অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন রোমহর্ষক গল্পের শিহরণ জাগানো নাটক। আজকের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের অনন্য সাধারণ ছোট গল্প কঙ্কাল অবলম্বনে কঙ্কালের আত্মকথা। শ্রুতিনাট্যরূপ দেবাশিস পাল। আমরা 3 বাল্যসঙ্গী। যে ঘরে একসঙ্গে আমরা রাত্রে ঘুমোতাম তার পাশের ঘরের দেয়ালে ঝোলানো থাকতো একটা আস্ত নরকঙ্কাল। রাত্রের বাতাসে তার হাড়গুলো খটখট শব্দ করে নড়ত, আর দিনের বেলায় আমাদের সেই হাড় নাড়তে হতো অস্থিবিদ্যা শেখার জন্য। আমরা তখন পণ্ডিত মশাইয়ের কাছে মেঘনাথ বধ এবং ক্যাম্বেল স্কুলের এক ছাত্রের কাছে অ্যানাটমি পড়তাম। আমাদের অভিভাবকদের ইচ্ছে ছিল আমাদের তারা একেবারে সর্ববিদ্যায় পারদর্শী করে তুলবেন। তাদের সেই প্রত্যাশা শেষ পর্যন্ত অবশ্য স্বপ্ন হয়েই থেকে গেছে। তারপর কেটে গেছে বহুকাল। আমার কাব্য চর্চা আর শয়নের জন্য জোড়াসাঁকোর এই বাড়িতেই একটা নিজস্ব ঘরও নির্ধারিত হয়েছে। কৈশোরের সীমানা ছাড়িয়ে প্রথম যৌবনে পদার্পণ করে ফুলের সুবাস আর দক্ষিণা বাতাস এখন যেন নতুন মাত্রা নিয়ে ধরা দেয় আমার কাছে। এরই মধ্যে একদিন রাত্রে বাড়িতে বহু অতিথি সমাগমের কারণে স্থানাভাব হওয়ায় আমাকে শয়ন করতে যেতে হলো সেই পুরনো ঘরটাতে। অনভ্যাসবশত ঘুম হচ্ছে না। এপাশ ওপাশ করতে করতে গির্জার ঘড়িতে বড় বড় ঘন্টাগুলো প্রায় সব বেজে গেল। এমন সময় ঘরের কোণে যে তেলের প্রদীপটা জ্বলছিল সেটা প্রায় মিনিট খানেক খাবি খেতে খেতে নিভে গেল একেবারে। এরই মাঝে আমাদের বাড়িতে 2-1টা দুর্ঘটনা ঘটেছে। তাই আলো নেভা থেকে সহজেই মনে উদয় হলো মৃত্যুর কথা। মনে হলো এই যে রাত্রি দ্বীপ্রহরে একটা দীপশিখা চির অন্ধকারে মিলিয়ে গেল, প্রকৃতির কাছে এও যেমন মানুষের ছোট ছোট প্রাণশিখা আকস্মিকভাবে নির্বাপিত হয়ে যাওয়া, সেও ঠিক তেমনি। হঠাৎ আমার দৃষ্টি গিয়ে পড়ল দেয়ালে টাঙিয়ে রাখা সেই কঙ্কালটার উপরে। কেমন ছিল তার জীবিত অবস্থার দিনগুলো? কিভাবে নিভে গেল তার জীবন দ্বীপ? এইসব নানা ভাবনা যখন আমার মনের মধ্যে এলোমেলো ভেসে বেড়াচ্ছে, ঠিক তখনই শুনতে পেলাম কার যেন ঘন ঘন নিঃশ্বাসের শব্দ। কে যেন ঘরের দেয়াল হাতড়ে হাতড়ে আবার মশারির চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। খুঁজছে, কিছু একটা খুঁজছে, কিন্তু পাচ্ছে না। তাই দ্রুত বেগে ঘর বাই প্রদক্ষিণ করছে। আবার গাটা ছমছম করে উঠল। জোর করে এই অকারণ ভয় ভাঙানোর জন্য বলে উঠলাম, কে ওখানে? শুনতে পেলাম একটা নারী কণ্ঠ।
আমার সেই কঙ্কালটা কোথায় গেল তাই খুঁজতে এসেছি। পদশব্দ এসে থেমে গেল আবার মশারির কাছে। জোর করে সাহস সঞ্চয় করে আমি বললাম, বাহ, রাত দুপুরে বেশ কাজটা বের করেছ তো। তা সেই কঙ্কালে তোমার প্রয়োজন? অন্ধকারে মশারির খুব কাছ থেকে সুমিষ্ট স্বরে উত্তর এলো, বলো কি, আমার বুকের হাড় যে তারই মধ্যে ছিল। আমার ২৬ বছরের যৌবন যে তার চারদিকে বিকশিত হয়েছিল, একবার দেখতে ইচ্ছে করবে না? আমি বললাম, বেশ, তুমি প্রাণ ভরে দেখো, আর আর আমি একটু ঘুমোবার চেষ্টা করি। সে বলল, তুমি একলা আছো বুঝি? তবে একটু বসি, একটু গল্প করি তোমার সঙ্গে। যেন ৩৫টা বছর আগে আমিও মানুষের সঙ্গে বসে মানুষের সঙ্গে গল্প করতাম, আর আর এখন কেবল শ্মশানের বাতাসে হু হু শব্দ করে বেড়াচ্ছি। আজ তোমার কাছে বসে আরেকবার একটু মানুষের মতো গল্প করি। আমার মশারির কাছে এসে সে বসল। আমার মনে হলো সে বুঝতে চাইছে আমার মনের ভাব। আমি বললাম, বেশ তো, তোমার যদি তাই ইচ্ছে করে, যদি তুমি তাতেই মনের শান্তি পাও, তাই করো। ওই কায়াহীনার কণ্ঠে এমন একটা কাতর আরতি ছিল যা আমাকে গভীরভাবে নাড়া দিল। একটু আগে আমার মধ্যে যে ভয়ের অনুভূতি ছিল, কখন জানি না তা মিলিয়ে গিয়ে সেখানে জেগে উঠল এক রাস মমতা। সে বলল, তাহলে তাহলে আমার জীবনের গল্প বলি। যেন যখন মানুষ ছিলাম তখন একজনকে জমের মতো ভয় করতাম। সে আমার স্বামী। মাছকে বড়শি দিয়ে ধরলে তার যেমন অবস্থা হয়, আমারও ঠিক তেমনি মনে হতো। কঠিন স্বভাবের সেই সন্ডামার্কা মানুষটার স্পর্শে দম বন্ধ হয়ে আসতো আমার। মনে হতো যেন সাক্ষাৎ যমদূত। আর তাই বোধহয় বিয়ের ঠিক ১ বছর পরেই করোনারি অ্যাটাকে তার সঙ্গীরা এসে তাকে সেই জমালয়ে টেনে নিয়ে গেল। আত্মীয় স্বজনেরা অনেক বিলাপ পরিতাপ করল। আমার শ্বশুর অনেক লক্ষণ মিলিয়ে দেখে শাশুড়িকে বললেন, শাস্ত্রে যাকে বলে বিষকন্যা, এ মেয়েটি তাই। একে যথাসত্তর সম্ভব এই গৃহ থেকে বিতাড়িত করতে না পারলে সমূলে বিনষ্ট হব আমরা সবাই, সর্বনাশ হবে। আমি বললাম, আর তোমার মনের অবস্থা? মেয়েটি বললে, মন জোড়া আমার মুক্তির আনন্দ। খুশি মনে বাপের বাড়ি ফিরে এলাম। ক্রমে বয়স বাড়তে লাগলো আমার। তন্নি কিশোরী থেকে পরম রূপান্বিতা নারী। আমার মতো রূপসী সচরাচর দেখতে পাওয়া যায় না। তোমার কি মনে হয়? আমি বললাম, তোমার গলার স্বর শুনে তেমনি একটা মূর্তি আমার চোখের সামনে ভাসছে, কিন্তু কি করে বলবো বলো, আমি তো কখনো তোমাকে চোখে দেখিনি। সে হেসে বলল, দেখোনি কেন আমার এই কঙ্কাল? না না, আমি ঠাট্টা করছি। তবে তবে তোমার কাছে কি করে প্রমাণ করব বলো? এই দুটো শূন্য চক্ষু কোটরের মধ্যে বড় বড় দুটো কালো চোখ ছিল, আর রাঙা ঠোঁটের ওপর যে মৃদু হাসিটুকু মাখানো ছিল, তার দিকে তাকালে যে কোনো পুরুষ। থাকসি কথা। আমি মৃদুস্বরে বললাম, আচ্ছা, তুমি বাপের বাড়ি থেকে ফিরে আসার পর কি এমন হলো যাতে? অশরীরী বলল, আমার মৃত্যুর কারণ জানতে চাইছ তো? বলবো। আমার পিত্রালয়ে আমি আর দাদা ছাড়া কেউ ছিলাম না। বাবা মা দুজনেই গত হয়েছেন প্লেগ রোগে। আমার বিয়ের ঠিক ২ মাস পরেই। এক বৃদ্ধা দাসী ছাড়া যেন আর কেউ সঙ্গী ছিল না আমার। দাদা ওকালতি করতে বেরিয়ে যেত, আমি শুধু একা থাকতাম, শুধু একা।
বাগানের গাছতলায় বসে থাকতাম, গাছ লতা পাখি সকলকে বলতাম, বলো না গো, বন্ধু হবে, বন্ধু হবে আমার। আমি এক মনে শুনে যাচ্ছি। জিজ্ঞাসা করলাম, তারপর? সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে, তারপরই এলো একলা যুবতীর জীবনের মরণকাল। দাদার বন্ধু শশী শেখর মেডিকেল কলেজ থেকে পাশ করে আসার পর দাদার সম্মতিতে আমাদের বাড়ির বৈঠকখানাতেই তার ডিসপেন্সারি খুলে বসলেন। এক বাদলার দিনে বেশ জ্বর এলো আমার। দাদা শশী শেখরকে ডেকে আনলো দোতলার শোবার ঘরে রবিনীকে পরীক্ষা করার জন্যে। সেই প্রথম দেখা। শশী শেখর দাদাকে নম্র মৃদুস্বরে বলল, একবার হাতটা দেখবে। গাত্রাবরণের ভেতর থেকে আমি হাতখানা বের করে দিলাম। কিছুটা ইতস্তত করে আমার হাতটা ধরল শশী শেখর। কয়েক মুহূর্ত নাড়ি পরীক্ষা করে দাদার দিকে তাকিয়ে বলল, ভালোই ব্যাধি বাঁধিয়েছেন, অন্তত 7 দিন লাগবে সুস্থ হতে। আমি চেম্বারে গিয়ে মিক্সার পাঠিয়ে দিচ্ছি। সকাল দুপুর রাত্রে 1 দাগ করে খাবে। 2 দিন পর আবার আমাকে একবার দেখিয়ে নিও বিধুভূষণ। আমি বললাম, সুস্থ হলে 7 দিনে? অশরীরী বলল, সুস্থ হলাম কবি, শরীর সারল, কিন্তু রোগ বাসা বাঁধল মনে। শুধু আমার একার নয়, শশী শেখরেরও। কিছু না জেনে না ভেবে এক অন্ধ আবেগে আমি যেন এক অজানা পথে এগিয়ে চললাম। তবু মাঝে মাঝে দ্বিধা জাগত মনে। বলতাম, এ হয় না শশী শেখর বাবু, এ হয় না, আমরা ভুল করছি। এমন করে আমাকে সম্পর্কের জালে জড়িয়ে ফেলবেন না। সমাজ আছে, সংসার আছে, সংস্কার আছে। শশী শেখর আমাকে আশ্বস্ত করে বলতো, ভালোবাসা ভালোবাসা তো কোনো যুক্তি মানে না কনক চাপা। শশী শেখর বাবু, আর এও হয়তো বিধাতার ইচ্ছে। নয়তো তুমি বা অসুস্থ হবে কেন, আর আমাদের দেখাই বা হবে কেন এমন করে? কখনো আবার বলতো, সাজলে তোমাকে খুব সুন্দর লাগে। লাল শাড়ি, লাল টিপ, আর 1 গা গয়না পরে তুমি বারান্দায় এসে দাঁড়িয়েছ। আমি দেখলাম কনক চাপা, আমি দেখলাম কাল রাত্রে স্বপ্নে। ঘুম ভেঙে যাবার পরও সেই রেশটুকু থেকে গেছে মনে। আমি হেসে বললাম, বিধবার আবার লাল শাড়ি, এ যে সোনার পাথর বাটি শশীভূষণ বাবু। কিন্তু কি জানো কবি, স্বপ্নটা আমিও দেখতে শুরু করলাম। কল্পনায় নিমজ্জিত হয়ে ভুলে গেলাম কঠিন বাস্তবকে। রক্ষণশীল ব্রাহ্মণ পরিবারের সন্তান শশী শেখর কোনোভাবেই বদ্যি পরিবারের বিধবা মেয়েকে বিয়ে করবে না। তারপরে হঠাৎই একদিন দাদা বলল, কাল 15 দিনের জন্য দেশের বাড়ি চলে যাচ্ছে শশী শেখর। আমি বললাম, কোথায় যাচ্ছে? দেশের বাড়িতে? কেন? দাদা বললে, মরতে যাচ্ছে। আমি বললাম, সত্যি করে বলো না দাদা। দাদা হেসে বলল, বিয়ে করতে যাচ্ছে রে পোড়ার মুখী। এরপরেই গায়ে কালো সামলা জড়িয়ে জুড়ি গাড়ি চড়ে ওকালতি করতে বেরিয়ে গেল দাদা। আর আমি নির্জন ঘরে শেষবারের মতো ডেকে আনলাম শশী শেখরকে। আমার মন তখন অপমানের জ্বালায় জ্বলছে। আমার কাছে এই সংবাদ গোপন করে পালিয়ে যাচ্ছে শশী শেখর। ঘরে ঢুকতেই হেসে বললাম, কি ডাক্তার মশাই, সামনেই নাকি আপনার বিবাহ? বাজনা বাদ্যি সব প্রস্তুত তো? অপ্রস্তুত শশী শেখর বলল, বিবাহ ব্যাপারটা কি এতই আনন্দের? আমি বললাম, কাল চলে যাচ্ছেন?
আমার একটা দাবি আছে, না বললে শুনবো না। আজ দুপুরে আমি আপনাকে নিজের হাতে আইবুড়ো ভাত খাওয়াবো। আমি আয়োজন করি, আপনি ততক্ষণে স্নান সেরে আসুন। ডাক্তার স্নান ঘরে যেতেই আমি গোপনে তার ডিসপেন্সারিতে ঢুকে সংগ্রহ করে আনলাম এক মারাত্মক বিষের গুঁড়ো। কোন গুঁড়ো খেলে মানুষ মরে ডাক্তারের কাছে আগেই জেনেছিলাম একদিন। থালা সাজিয়ে খাবার দেবার সময় ডালের বাটিতে গুলে দিলাম সেই গড়লের অর্থে। তারপর একটা বেনারসি শাড়ি পরলাম। যতগুলো গয়না ছিল সিন্ধুকে তোলা সবগুলো বের করে পড়লাম। সিঁথিতে বড় করে সিঁদুর দিলাম। তারপর অন্ন ব্যঞ্জনের সাজানো থালা নিয়ে ডাক্তারের সামনে এসে দাঁড়ালাম। বিস্ময় বিহ্বল দৃষ্টিতে অপলক আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ডাক্তার মৃদু স্বরে বলল, একি অপরূপ বেশ তোমার। আমি বেশ কিছুটা হেসে নিয়ে বললাম, আপনি আমার অনুরোধ রেখেছেন মধ্যাহ্নভোজনের নিমন্ত্রণ রক্ষা করে, আর আমি আপনার ইচ্ছে পূরণ করলাম স্বপ্নে দেখা কনক চাপাকে আপনার চোখের সামনে তুলে ধরে। এবার খেতে বসুন শশীশেখর বাবু, সবটা খেতে হবে কিন্তু কিচ্ছু ফেলা চলবে না। আগে ডাল দিয়ে ভাতটা মাখুন দেখি, সব ঠান্ডা হয়ে যাবে তো। সময় যে বেশি নেই। কয়েক মুহূর্তেই সব শেষ। তারপর ভেতর ঘরে এসে একবার জীবনের শেষবারের মতো আয়নার সামনে এসে দাঁড়ালাম। মুগ্ধ দৃষ্টিতে দেখলাম নিজেকে। তারপর সে বাকি বিষের গুঁড়ো জলের গেলাসে গুলে ঢেলে দিলাম নিচের গলায়। আমি বিহ্বল হয়ে বললাম, এভাবে একজন প্রবঞ্চকের জন্য নিজের জীবনটাকে শেষ করে দিলে তুমি? সে বলল, বেঁচে থেকে আর কি করতাম বলো, তখন তো আর তোমাকে দেখিনি। এখানেই আমার গল্প ফুরলো, নোটে গাছটা মুড়লো। দাদা শোকের আঘাতে গেল উন্মাদ হয়ে, আর পুলিশের মারফত আমার অপঘাতে মরা শরীরটা স্থান পেল লাশ কাটা ঘরে। সেখান থেকে কঙ্কাল হয়ে তোমাদের এই জোড়াসাঁকোর বাড়িতে। আমার মুখে কথা জোগাচ্ছিল না। গভীর রাত্রে চোখের সামনে যা দেখছি, কানে যা শুনছি, এসবই কি আমার বিভ্রম, উষ্ণ মস্তিষ্কের অলিক কল্পনা? কিন্তু না, এখনো তো তার পায়ের শব্দ শুনতে পাচ্ছি সেই অশরীরীর সুমিষ্ট অথচ সকরুণ কণ্ঠস্বর। ওই তো সে এখনো কথা বলে চলেছে, অদৃশ্য থেকেও আবার খুব কাছে দাঁড়িয়ে। যেন একটা সময় ভীষণ রাগ হতো যখন আমার এই লাবণ্যহীন খটখটে কঙ্কালটাকে নিয়ে তোমরা নাড়াচাড়া করতে। আর আজ ভেবে ভালো লাগছে এই ভেবে যে এই তুমি একদিন পড়ার প্রয়োজন হলেও আমার শরীরটাকে ছুঁয়েছ। তোমাকে দেখে আজ 35টা বছর পর কেন জানি না সেই বেঁচে থাকার ইচ্ছাটা, জানি অর্থহীন অসম্ভব, তবু মনের মধ্যে মাথা চাড়া দিয়ে উঠছে কবি। জমট বাঁধা অন্ধকারের মধ্যে সেই বিষাদ ঘন অলিক কণ্ঠস্বর শুনতে শুনতে চোখের কোণ ভিজে এলো আমার। অস্ফুট স্বরে বললাম, আর বলো না কনক চাপা, এবার আবারও খুব কষ্ট হচ্ছে। তুমি আমাকে কনক চাপা বলে ডাকলে কি ভালো লাগলো আমার।
তোমার কাছে একটা ভিক্ষে চাইব কবি। এই যন্ত্রণা থেকে তুমি আমাকে মুক্তি দাও। আমার এই কঙ্কালের জন্য পৃথিবীর মায়া পরিত্যাগ করে যেতে পারছি না আমি। তুমি শ্মশানে নিয়ে গিয়ে শাস্ত্রমতে আমার এই দেহাবশেষের সৎকার করো কবি। আমি বললাম, তাই হবে কনক চাপা। আমার কাছে প্রকাশ করা তোমার একমাত্র ইচ্ছের শেষ ইচ্ছের মর্যাদা আমি দেব। চিতার আগুনে পুড়ে কালই নিঃশেষ হয়ে যাবে তোমার এই জীর্ণ কঙ্কাল। আর আমার মনের মধ্যে আমরণ অক্ষয় হয়ে থেকে যাবে তুমি। কনক চাপা, এবারে আমার একটা ইচ্ছের কথা বলবো। কনক চাপা বললে, বলো। জানো, আমারও খুব ইচ্ছে করছে, কাহিনা, আবার খুব ইচ্ছে করছে একবারের জন্য তোমার সেই সুন্দর লাবণ্যময় মূর্তিতে তোমাকে দেখতে। সেই লাল বেনারসি, গাভরা গয়না, সিঁদুর, তোমার জীবিতকালের শেষ শয্যা। অশরীরী কনক চাপা সিক্ত কণ্ঠে বললে, জানি না পারবো কিনা তোমার ইচ্ছে পূরণ করতে। আসলে মনের সব শক্তিকে সংহত করে অশরীরীরাও খুব অল্প সময়ের জন্য, মুহূর্তের জন্য শরীর ধারণ করতে পারে। কিন্তু মৃত্যুর পর যত দিন যায় ততই আমাদের সেই শক্তিটাও ক্ষীণ হয়ে আসে। 35টা বছর পর তবু চেষ্টা করি। দেখলাম আস্তে আস্তে সেই কঙ্কালের উপর প্রলেপ পড়ছে রক্ত মাংসের, মেদ মজ্জার, চর্মের আবরণের। আর তারপর ফুটে উঠল যৌবনের দীপ্তি, অপার লাবণ্যের মহিমা। কনক চাপা শেষবারের মতো আমাকে বলে উঠল, তাকিয়ে দেখো কবি, দেখো, এক নিমিষের জন্য হলেও তাকিয়ে দেখো আমার দিকে। এরপর তো অনন্ত লোকে বিলীন হয়ে যাব আমি, আর দেখা হবে না আমাদের। কনক চাপা, তুমি ভালো থেকো কবি, ভালো থেকো, বিশ্বজোড়া খ্যাতি নিয়ে অমর হয়ে থেকো। ভালো থেকো কবি, ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো কবি, ভালো থেকো, ভালো থেকো। কঙ্কালের আত্মকথা। বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন শশী শেখর, জীবেশ ভট্টাচার্য, দাদা শান্তনু পাল, কনক চাঁপার শ্বশুর হীরালাল শীল, কনক চাঁপা স্বাগতা পাল, কথক দেবাশিস পাল। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবার অনুরোধ জানাচ্ছি। আমাদের প্রতিটি নাটকের প্রয়োগ পরিকল্পনায় রয়েছেন দেবাশিস পাল। শব্দগ্রহণ স্টুডিও আবহ। যন্ত্রানুষঙ্গ সুব্রত বাবু মুখোপাধ্যায়। আবহ নির্দেশনা সন্দীপ দে। গ্রাফিক্স পরিকল্পনা ও প্রচার ভাবনায় রয়েছেন ড্রিম রিড কোম্পানি, প্রীতি বিশ্বাস পাল এবং ডক্টর দীপায়ন পাল। প্রধান উপদেষ্টা সতীনাথ মুখোপাধ্যায়, কাজল সুর এবং জীবেশ ভট্টাচার্য। আপনারাও আপনাদের লেখা কোনো ভৌতিক গল্প, কোনো নাটক কিংবা অভিজ্ঞতার কথা আমাদের লিখে পাঠাতে পারেন। মনোনীত রচনা লেখকের নাম সহ প্রচারিত হবে শনিবারের শিহরণ অনুষ্ঠানে। মতামত ও রচনা পাঠানোর ঠিকানা শনিবারের শিহরণ, প্রযত্নে দেবাশিস পাল ও স্বাগতা পাল, 37 নম্বর অখিল মিস্ত্রি লেন, কলকাতা
7,00,009। চলভাস 9830386953 এবং 9830386952। লৌকিক অলৌকিক অতিপ্রাকৃত জগৎ। দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম এই 3টে শনিবার আপনারা শুনবেন লৌকিক অলৌকিকে এমন অতি প্রাকৃত বিষয় নিয়ে চিত্তাকর্ষক ঘটনাবহুল পর্যালোচনা। শনিবারের শিহরণের এবার নতুন সংযোজন, রোমাঞ্চকর গল্প পাঠ, বুধবারের ভুতুরে কথা। খুব শীঘ্রই আসছি আমরা এক ব্যাগ ভূতের গল্প নিয়ে। অপেক্ষায় থাকুন ও শুনতে থাকুন বাকশ্রুতি ইউটিউব চ্যানেল। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আসবো আগামী শনিবার বাকশ্রুতির শনিবারের শিহরণ অনুষ্ঠানে এমনই এক রোমাঞ্চকর নাটকের সম্ভার নিয়ে। নমস্কার।